সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যায় 16 থেকে কয়েকটা প্রবলেমে সলভ করব। চলো আমরা 6 নম্বর প্রবলেমটা প্রথমে দেখি। একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। একটা বৃত্তাকার পার্ক আছে, সেটার ব্যাস কেন্দ্র দিয়ে যায় এরকম পরিধির দুইটা বিন্দুর যোগফল, সেটা হয় 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে অর্থাৎ এটাকে ঘিরে বাইরে 2 মিটার প্রশস্ত একটা কি আছে, পথ আছে। এইটাকে ঘিরে 2 মিটার প্রশস্ত একটা পথ আছে, পথ। তো তোমাকে কি বলছে প্রশ্নে, পথের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তাকার একটা পার্ক আছে, পার্কটার ব্যাস 26 মিটার। এই পার্ককে বেষ্টন করে একটা রাস্তা আছে। পার্কে বেষ্টন করে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা অনেকটা ওই যে আমরা 16.1 করেছি, বর্গাকার মাঠকে ঘিরে 5 মিটার প্রশস্ত একটা কি আছে, রাস্তা আছে, মাঠটার ক্ষেত্রফল নির্ণয় করো, সেটার মতো না। আমরা প্রথমে পার্কটার ক্ষেত্রফল বের করে ফেলবো, তারপর রাস্তা পথসহ পার্কের ক্ষেত্রফল বের করব। পথ আর পার্কের ক্ষেত্রফল থেকে পার্কের ক্ষেত্রফল বাদ দিলে পথের ক্ষেত্রফল বের হয়ে আসবে। এটা তোমার জন্য খুবই সহজ। চলো আমরা কাজ শুরু করি এখান থেকে। এখানে পার্কটির ব্যাস শিক্ষার্থীরা কত? পার্কটির ব্যাস ডি ইকুয়াল টু 26 মিটার। তো আমাদের তো ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি দরকার? ব্যাসার্ধ দরকার। সেই জন্য আমরা ব্যাসার্ধটা বের করে ফেলি। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসকে 2 দিয়ে ভাগ, কত মিটার? 13 মিটার। তাহলে পার্কটির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, পাই এর মান হচ্ছে 3.1416, আর এর মান 13 হোল স্কয়ার মিটার স্কয়ার। ক্যালকুলেটর ইউজ করলে রেজাল্ট পাই আমরা 3.1416 গুণ 13 স্কয়ার ইকুয়ালস টু 530.93 মিটার স্কয়ার। তো এখন আমরা পথসহ পার্কের ক্ষেত্রফল বের করব। তাহলে পথসহ পার্কটির ব্যাসার্ধ বের করি। আবার পথসহ পার্কটির ব্যাসার্ধ, পথসহ পার্কটির ব্যাসার্ধ, এটাকে শিক্ষার্থীরা আমরা R1 দিয়ে প্রকাশ করি। দুটোটাকে আর দিয়ে করলে কোন আর কোনটা বুঝতে একটু কঠিন হবে। তাহলে এটা কত? 13, এটা 2, 13 সাথে 2 যোগ হবে। এই তো এতটুকু তো পার্কটার ব্যাসার্ধ, পথসহ পার্কের ব্যাসার্ধ এতটুকু 13 ব্যাসার্ধ, তার সাথে 2 যোগ হবে। তাহলে কত হবে? 13 প্লাস 2 মিটার। 13 সাথে 2 যোগ করলে 15 মিটার। এখন পথসহ পার্কটির ক্ষেত্রফল, সুতরাং পথসহ পার্কটির ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা আবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্রই পাই আর স্কয়ার, কিন্তু R1 হবে। তো পাই এর মান হচ্ছে 3.1416, আর 1 এর মান 15 স্কয়ার মিটার স্কয়ার। আমরা ক্যালকুলেটর ইউজ করি। 3.1416 গুণ 15 স্কয়ার ইকুয়ালস টু 70686 মিটার স্কয়ার। এবার তুমি ভাবো এখানে পথসহ পার্কটির ক্ষেত্রফল, আর এটা শুধু পার্কটির ক্ষেত্রফল। তাহলে পথসহ পার্ক থেকে পার্ক বের দিলে পথের ক্ষেত্রফল বের হয়ে আসবে। আমরা তাই করব। সুতরাং পথটির ক্ষেত্রফল ইকুয়াল টু 706.86 বিয়োগ 530.93 মিটার স্কয়ার। তো আমরা বিয়োগ করি। 706.86 থেকে 530.93 বিয়োগ দিয়ে দিই, 175.93 মিটার স্কয়ার। এটাই হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। শিক্ষার্থীরা এখন আমরা একটা মজার প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে 7 নাম্বার। একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। তার মানে কি চাকা দুটোটা সমান না। সামনের চাকা ছোট, পিছনের চাকা বড়। একই গাড়িতে 2 ধরনের চাকা আছে। সামনের চাকাগুলো ছোট হয়, এরকম গাড়ি, লরিগুলো এই ধরনের হয়, অর্থাৎ লরিগুলো তো কন্টেনার বহন করে,
এগুলো অনেক বেশি চাকা থাকে, এগুলো সামনের চাকাগুলো ছোট থাকে, পিছনের চাকাগুলো বড় থাকে। একটা একই গাড়ির সামনের চাকাটার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার, পিছনের চাকাটার ব্যাস 35 সেন্টিমিটার। এখন তোমাকে কি বলেছে দেখো প্রশ্নটাতে, যে 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি করবে। তুমি আগে দেখো, এটা সামনের চাকা, এটার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার, আর একটা হচ্ছে পিছনের চাকা, এটা ব্যাস 35 সেন্টিমিটার। একটা পথ 88 মিটার, এই পথটা যেতে তুমি দেখো সামনের চাকা ছোট, পিছনের চাকা বড়। যেহেতু পিছনের চাকাটা বড়, সুতরাং এর পরিধি বড়, সুতরাং পিছনের চাকা একবারে সামনের চাকা থেকে বেশি ঘুরবে। তার মানে একই পথ যেতে সামনের চাকার লাগবে কম বার ঘোরা লাগবে, পিছনের চাকাকে বেশি বার ঘোরা লাগবে। এখন তোমাকে এই পথটা যেতে পিছনের চাকা সামনের চাকা থেকে কত বেশি বার ঘুরে, তার মানে আমাকে এই 88 মিটার পথ যাইতে প্রথমে সামনের চাকা কয়বার ঘুরে, পিছনের চাকা কয়বার ঘুরে সেটা হিসাব করতে হবে। 88 মিটার পথ যাইতে সামনের চাকাকে কয়বার ঘুরতে হয়, পিছনের চাকাকে কয়বার ঘুরতে হয় সেটা হিসাব করতে হবে। এখন সামনের চাকা 88 মিটার পথ যাইতে পিছনের চাকা 88 মিটার পথ যাইতে কয়বার ঘুরে, এটা কিভাবে হিসাব করব। একটা গাড়ির চাকা একবার কতটুকু পথ অতিক্রম করে, তার পরিধি যতটুকু ততটুকু। তাহলে এই চাকাটা একবার ঘুরবে, তার পরিধি যতটুকু ততটুকু। ঠিক এই চাকাটাও একবার ঘুরবে, এর পরিধি যতটুকু ততটুকু। তাহলে পরিধি বের করে ফেললে, সামনের চাকার যদি আমি পরিধি বের করে ফেলি, পিছনের চাকার যদি আমরা পরিধি বের করে ফেলি, তাহলে ওই পরিধির সমান যাবে একবার ঘুরলে। তাহলে আমাকে 88 মিটার পথ যেতে সামনের চাকা আর পিছনের চাকা কয়বার ঘুরবে সেটা বের করতে হলে সামনের চাকার পরিধি বের করতে হবে, পিছনের চাকার পরিধি বের করতে হবে আগে। চলো আমরা সেটা করি। পরিধি বের করতেছি, তার মানে ব্যাসার্ধ লাগবে। এখানে সামনের চাকাটির ব্যাস, এটাকে আমরা D1 দিয়ে প্রকাশ করি শিক্ষার্থীরা, 28 সেন্টিমিটার। কেমন? তাহলে সামনের চাকাটির ব্যাসার্ধ আমাদের পরিধি বের করতে হবে, তো সেখানে ব্যাসার্ধ লাগবে। 28কে আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে কত হয়? 14 সেন্টিমিটার। ঠিক পিছনের চাকাটারও কাজ করি। পিছনের চাকাটির ব্যাস D2 = 35 সেন্টিমিটার। তাহলে পিছনের চাকাটির আমরা ব্যাসার্ধ বের করে ফেলি, পিছনের চাকাটির ব্যাসার্ধ বের করে ফেলি 35/2 সেন্টিমিটার। এবার সামনের চাকার পরিধি বের করে ফেলি, পরিধি বের করলেই ওই পরিধির সমান যাবে একবার ঘুরলে। সুতরাং সামনের চাকার পরিধি সামনের চাকাটির পরিধি 2πr1। তো 2π এর মান 3.1416, আর 1 এর মান 14 সেন্টিমিটার। কত হয়? 2 গুণ 3.1416 গুণ 14 = 87.97 সেন্টিমিটার। এটাও প্রায় হবে যেহেতু পায়ের মান বসিয়েছি। সুতরাং পিছনের চাকাটির পরিধি তাও সূত্র 2πr2 2π এর মান 3.1416 আর 2 এর মান 35/2 সেন্টিমিটার। কাটি, আমরা 3.1416 কে গুণ দিই 35 দিয়ে, কত? 109.96 সেন্টিমিটার। এখন পথটা আমরা এখানে কিন্তু পরিধিগুলো বের করেছি সেন্টিমিটার দিয়ে, পথটা কিন্তু মিটারে, এটাকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে কিন্তু। আবার পথটি হলো 88 মিটার, তো এটাকে সেন্টিমিটারে নিয়ে যাই, 100 দিয়ে গুণ দিই, তাহলে 88 2টা 0 সেন্টিমিটার। এবার আমরা খুব ভালো করে দেখি তো সামনের চাকার পরিধি এত মানে কি, অর্থাৎ সামনের চাকা এত সেন্টিমিটার যায় একবার ঘুরলে, অর্থাৎ সামনের চাকাটার
একবার ঘুরতে হয়, একবার ঘুরলে সে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। এবার আমরা চিন্তা করি, আর পথটা হচ্ছে 8800 সেন্টিমিটার, তাহলে পথটি, সুতরাং পথটি যেতে সামনের চাকা ঘুরে, সামনের চাকাটি ঘুরে ইকুয়াল টু, আবার দেখো এত সেন্টিমিটার যায় একবার ঘুরলে, আর যেতে হবে 8800 সেন্টিমিটার, তাহলে সেটাকে এটা দিয়ে ভাগ করতে হবে 87.97। আমাকে পূর্ণ সংখ্যক বার নিতে বলছে, দশমিক নেওয়া যাবে না, তাহলে এটা কত হবে 100 বার প্রায়, 100 বার প্রায়। তাহলে সুতরাং পথটি যেতে পিছনের চাকা ঘুরে, পিছনের চাকাটি ঘুরে তাও পথ 8800 এবং 109 দিয়ে বাদ দিতে 109.96 বার প্রায়, তাহলে কত হয় 8800 ভাগ 109.96 ইকুয়াল টু 80 বার প্রায়, 80 বার। তো তোমাকে কি বলছে ডিয়ার স্টুডেন্টগুলো, সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত বেশি বার ঘুরে, সুতরাং সামনের চাকাটি পিছনের চাকা অপেক্ষা বেশিবার ঘুরে সমান কতবার 100 বিয়োগ 80 বার, অর্থাৎ 20 বার বেশি ঘুরে। এটাই হলো আমাদের প্রবলেমের আনসার। শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম হলো এটা। একটা বৃত্তের পরিধি 200 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটা বৃত্ত, আমি ছবিটা আঁকি এখানে, একটা বৃত্ত, এটার পরিধি হচ্ছে 200 মিটার। এই বৃত্তে একটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে হচ্ছে বর্গক্ষেত্রটার 4টা শীর্ষবিন্দু ওই বৃত্তের পরিধি দিয়ে যায়, তখন তাকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র বলে। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু যদি একটা বৃত্তের পরিধি দিয়ে যায়, তখন ওই বর্গক্ষেত্রটাকে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র বলে। অন্তর্লিখিত আয়তক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা আমরা প্রবলেম সলভ করার সময় বলবো, এটা মনে রাখতে হবে। এটা তুমি ওই বৈশিষ্ট্যটা জানো কিনা তার পরীক্ষা হলো এই প্রবলেমটা। অর্থাৎ এই সমস্যা দ্বারা তোমার থেকে কি শিখন ফল আদায় করতে চেষ্টা করতেছে, যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের সাথে বৃত্তের যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা সে জানে কিনা সেটা বের করাই হলো এই প্রবলেমের আসল উদ্দেশ্য। চলো আমরা সেটাই জানতে চেষ্টা করব। দেখো, বৃত্তের পরিধি আছে 200 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এখন তোমাকে বর্গক্ষেত্র কাকে বলে তো এটা অবশ্যই জানো, যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান এবং কোণগুলো এক সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করব কিভাবে, তাই তো? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করার জন্য তুমি ক্ষেত্রফল থেকেও বের করতে পারো, পরিসীমা থেকেও বের করতে পারো। কিভাবে? তুমি যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে তার ক্ষেত্রফল সমান হয় a স্কয়ার। তখন বাহুর দৈর্ঘ্য a সমান কত? √ ক্ষেত্রফল। এখানে কিন্তু আমাদের বর্গক্ষেত্রের কি নাই? ক্ষেত্রফল নাই। তাহলে কি আছে? এবার দেখো, আমি সম্পর্কটার কথা বলি। কোনো আয়তক্ষেত্র অথবা কোনো বর্গক্ষেত্র যদি একটা বৃত্তে অন্তর্লিখিত হয়, তাহলে ওই বর্গক্ষেত্রের অথবা আয়তক্ষেত্রের কর্ণটা ওই বৃত্তের ব্যাসের সমান। খুব ইম্পর্টেন্ট কথা। একটা আয়তক্ষেত্র অথবা একটা বর্গক্ষেত্র যদি কোনো বৃত্তে অন্তর্লিখিত হয়, তাহলে আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্রটার কর্ণটা ওই বৃত্তের কিসের সমান? ব্যাসের সমান। এটাই হলো সম্পর্ক। এটা যদি তুমি জানো, তাহলে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য তুমি বের করে ফেলতে পারবে।
তাহলে তোমাকে কি বের করতে হবে, এই বৃত্ত থেকে যদি তুমি এই বর্গে যেতে চাও, এই বর্গটার কর্ণ বের করতে পারবে। তুমি কিভাবে কর্ণ বের করতে পারবে? কারণ এখানে বললাম না যে একটা বর্গ যদি একটা বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে বর্গটার কর্ণ হবে বৃত্তটার ব্যাসের সমান। তো তুমি তো বৃত্তের পরিধি জানো, বৃত্তের পরিধি থেকে তুমি চাইলেই বৃত্তের ব্যাস বের করতে পারবে। তাহলে সেই বৃত্তটার ব্যাস হবে এখানে যে বর্গটা বলছে সেই বর্গটার কর্ণের সমান। তাহলে আমি যদি বৃত্তের ব্যাস বের করি সেটাই বর্গের কর্ণ, এতটুকুতে থাকি। তাহলে আমরা আগে বৃত্তের ব্যাস বের করে ফেলি। তো বৃত্তের ব্যাসার্ধ জানি না, আমরা মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর মিটার, বৃত্তটির ব্যাসার্ধ আর মিটার। এখন তোমাকে তো ব্যাসার্ধটা বের করতে হবে। তো ব্যাসার্ধটা বের করতে হলে এখানে যে পরিধি দেওয়া আছে সেই পরিধির সূত্রটাই প্রয়োগ করতে হবে। পরিধির সূত্রটা প্রয়োগ করলে তুমি ইকুয়েশন গঠন করে সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবে। তাহলে আমরা বৃত্তাকার বৃত্তটির পরিধি ইকুয়াল টু যেটা সূত্র জানি 2 পাই আর মিটার। তো প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি যে 2 পাই আর ইকুয়াল টু কত? 200। তো আমরা তোমাদেরকে কি বলছিলাম যে বৃত্তটার ব্যাসের সমান হবে। হ্যাঁ, তুমি খুব ভালো করে তুমি বৃত্ত এঁকে খেয়াল করবে যে কেন্দ্র দিয়ে যায় যে সেটাই হলো বর্গের কর্ণ। তাহলে আমরা বৃত্তটার ব্যাস বের করতে চাচ্ছি। তো ব্যাস বের করতে চাইলে 2r বের করলেই তো হয়। 2r সমান 200/পাই। তাহলে 2r ইকুয়াল টু 200, পাই এর মান 3.1416। সুতরাং বৃত্তটির ব্যাস ইকুয়াল টু, আমরা 200-কে 3.1416 দিয়ে ভাগ দিই। 200 ভাগ 3.1416 ইকুয়াল টু 63.66 মিটার প্রায়। পাইয়ের মান বসাচ্ছি সেজন্য। এখন দেখো, যেহেতু বর্গটি বৃত্তে অন্তর্লিখিত, সুতরাং বর্গটির কর্ণ ইকুয়াল টু বৃত্তটির ব্যাস। এই যে আমরা শুরুতেই যে সম্পর্কটার কথা বলছি সেটাই, অর্থাৎ কোনো বর্গ যদি বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে বর্গটার কর্ণ হবে বৃত্তটির ব্যাস। এখন দেখো শিক্ষার্থীরা, বৃত্তটির ব্যাস তো বের করেছো, সেটা কত? 63.66 মিটার। তো তুমি কি বের করতে চাচ্ছ? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে চাচ্ছ। তুমি বর্গক্ষেত্রের কর্ণ পেয়েছো। হ্যাঁ, এখন আবার ধরো যে বর্গটির বাহু ইকুয়াল টু এ। তো বর্গের বাহু যদি এ হয়, তোমরা 16.2 করার সময় নিশ্চয় বর্গের কর্ণ হচ্ছে √2। তাহলে প্রশ্নমতে আমরা কি লিখতে পারি? আবার প্রশ্নমতে দুইবার যদি আসে, দুইবার না লেখা সুন্দর লাগে না, তুমি আরেকবারে শর্ত মতে লিখো √2 ইকুয়াল টু 63.66। এই যে এটাও কর্ণ। এবার তুমি √2-কে ডানে পাঠিয়ে দাও, এর মান বের হয়ে আসবে। 63.66-কে আমরা ভাগ দিচ্ছি √2 দ্বারা, তাহলে আমরা পাচ্ছি 45.01 মিটার প্রায়। অর্থাৎ কিসের কর্ণের দৈর্ঘ্য? না বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য। আবারও বলছি, এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা করে রাখবে ভালো করে। এটা ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গ না বলে আয়তক্ষেত্র আসতে পারে। এটা আমরা 16.4-এর সিকিউর ভিতরে একটা করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, এখন আমরা 9 নম্বর প্রবলেমটা সলভ করব। একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। অর্থাৎ এখানে দুইটা ক্ষেত্রের কথা বলছে, একটা বৃত্তের কথা বলছে আর একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে। এই বৃত্তটার পরিধি এই সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। ত্রিভুজটা সমবাহু, কিন্তু এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তার মানে তোমাকে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর একটার থেকে একটার অনুপাত বের করবা আর কি। অর্থাৎ তাদের ক্ষেত্রফলের অনুপাত, এদের ক্ষেত্রফলের অনুপাত, মানে বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করবা। তাহলে বৃত্তের ক্ষেত্রফলও তোমাকে বের করতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে হবে।
এখানে কিন্তু এই লিঙ্কটা ব্যবহার করতে হবে যে বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। অর্থাৎ এই বৃত্তটার পরিধি যত হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা তত হবে। তাহলে আমরা বৃত্তটিকে আসি। বৃত্তের কিছু দেওয়া নাই, ঠিক আছে, তো বৃত্তের ব্যাসার্ধ আমরা আর মনে করে দিয়ে কাজটা শুরু করি। তো মনে করি বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়াল টু, আর মিটার লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সুতরাং বৃত্তটির পরিধি ইকুয়াল টু 2πr। পরিধি এই কারণে বের করতে বলছি কারণ বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। কিন্তু আমাকে বৃত্তের ক্ষেত্রফলও লাগবে, লাস্টে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করব। তাহলে আমরা বৃত্তটির ক্ষেত্রফলও এখানে বের করে রাখি। সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল ইকুয়াল টু πr স্কয়ার, মিটার স্কয়ার, এটা একক। এখন আমরা এইখান থেকে সমবাহু ত্রিভুজের লিঙ্কে যাব যে বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে কি হবে? প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত শিক্ষার্থীরা? ওই যে 2πr মিটার। এই যে বৃত্তটির পরিধি 2πr মিটার, বৃত্তটার পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তো এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই তোমার মনে আছে, √3/4 স্কয়ার, মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য লাগবে। তো এখন তো সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হলো এর প্রত্যেক বাহু সমান, 3 বাহু সমান, আর পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তাহলে এই পরিসীমাকে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে আসবে, তাই করব। সুতরাং সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a ইকুয়ালস টু 2πr/4। 4 না, সরি, ত্রিভুজে তো 3টা বাহু থাকে। সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কেমন? ক্ষেত্রফলের সূত্র √3/4 স্কয়ার। হিসাবটা এখানে করি, আমরা √3/4 এর মান হচ্ছে 2πr/3 এবং তার উপর স্কয়ার হবে, এই যে স্কয়ার, এটার স্কয়ার। কি হয় দেখো তো শিক্ষার্থীরা, 3/4, 3 3 গুণা 9, 4 π স্কয়ার, আর স্কয়ার 4 4 কাটো, 9 √3 π স্কয়ার আর স্কয়ার মিটার স্কয়ার। এবার এদের ক্ষেত্রফলের অনুপাত বের করি। সুতরাং বৃত্তটি ও ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত সমান, আমরা উপরে বৃত্তটির ক্ষেত্রফল লিখে ফেলি। বৃত্তটির ক্ষেত্রফল কত? πr স্কয়ার। আর নিচে এখানে যেটা আগে আছে সেটাটা আগে লিখতে হবে তুমি, অর্থাৎ বৃত্তটার রাশিটা হবে পূর্ব রাশি আর ত্রিভুজটারটা হবে উত্তর রাশি। তুমি উল্টা লিখতে পারবে না, ত্রিভুজটার আগে বৃত্তটার পরে লিখলে হবে না। অনুপাতের ক্ষেত্রে প্রশ্নে যেটা উত্তর রাশি বলে, প্রশ্নে যেটা পূর্ব রাশি বলে সেটা পূর্ব রাশি হতে হবে, যেটা উত্তর রাশি সেটা উত্তর রাশি হতে হবে। প্রথমটা হচ্ছে পূর্ব রাশি, দ্বিতীয়টা হচ্ছে উত্তর রাশি। তো এই জন্য বৃত্তটার উপরে লিখতে হবে, ত্রিভুজেরটা পরে। √3πr স্কয়ার/9। তো আর স্কয়ার গেল গা, এটা π স্কয়ার, কিন্তু 9টা উপরে উঠুক। √3 π স্কয়ারকে π দিয়ে কাটলে পাই। একটু বুঝতে চেষ্টা করো, এই যে আর স্কয়ার গেল, তো এটা তো π স্কয়ার, তো 9টা উপরে তুলে দিলাম আমি, π স্কয়ারকে π দিয়ে কাটলে পাই। এখন দুটোটাকে ইয়া দিয়ে গুণ দাও, √3 দিয়ে গুণ দাও, √3 চলে যাক। এখন কত হলো? 9 √3 3 π, কাটো 3, তাহলে 3√3 π, অর্থাৎ অনুপাত সমান হবে 3√3/π। এটাই হলো নির্ণেয় অনুপাত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এত ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যে তোমরা পর্বটা দেখেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলোতেও তোমরা আমাদের সাথে থাকবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।